বাংলাদেশের দল নিয়ে তিনি যদি বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট খেলতে চান, এশিয়া কাপ খেলতে চান, তাহলে খেলতে হবে অ্যাওয়েতে। তারা যদি একটা ভালো শুরু দেয় তাহলে কিন্তু পরের যে ব্যাটাররা রয়েছে তারা কিন্তু একটা অবদান টুকটুক করে ছোট ছোট অবদান রাখলেও আপনার একটা বড় স্কোর হয়ে যায়। দর্শক, স্বাগতম সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি এখন ক্যান্ডি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি বাংলাদেশ দলের সিরিজ কভার করতে এসে। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় খেলছে ওয়ানডে সিরিজ। গতকাল ছিল সেকেন্ড ওয়ানডে, যে ওয়ানডে ম্যাচ বাংলাদেশ দারুণভাবে জিতেছে। একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, যে ম্যাচটা আরো কনভিন্সলি খুব ভালোভাবেই জিততে পারতো, কিন্তু সেটা একটু টাইট করে ফেলেছিল। তো সেই জায়গা থেকে একটা জয় নিয়ে কলম্বো থেকে ক্যান্ডিতে আসা গেছে, বাংলাদেশ দল এসেছে। এটা একটা বিরাট প্রাপ্তি। কারণ হচ্ছে আপনার যে কোনো দলের একটা জয়ের ছন্দ প্রয়োজন হয়। ভালো করতে হলে যে ছন্দটা লাগে সেই ছন্দটা বাংলাদেশ এখন পেয়ে গেছে, কলম্বো থেকে নিয়ে আসতে পেরেছে ক্যান্ডিতে। এই ক্যান্ডির পাল্লে খেলে স্টেডিয়ামে আশা করা যায় তারা সেই পজিটিভ বা ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে সিরিজ জয়ের চেষ্টা করবে। আশা করা যায় বাংলাদেশ সিরিজ জিতবেও, কারণ এই কন্ডিশনে বাংলাদেশ কিন্তু আগে খুব ভালো ক্রিকেট খেলেছে। আগে ম্যাচ জেতার অভিজ্ঞতা রয়েছে, টেস্ট ম্যাচ ড্র করার অভিজ্ঞতা রয়েছে, বিশ্বকাপ ম্যাচে 2012 সালে বিশ্বকাপ ম্যাচে এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর করেছে 190 ওয়াট T20 বিশ্বকাপে। সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ সেখানে কি করতে পারে, কন্ডিশনটাই বা কেমন, এইখানকার ওয়েদারই বা কেমন। এখানকার ওয়েদার স্বাভাবিকভাবেই একটু হিলি সাইড, যেহেতু আপনারা দেখছেন পেছনে গাছপালা রয়েছে, এখানে হিলি সাইড, টোটালটাই হিলি সাইড। এই হিলি সাইডে যেটা হয়, একটু তাপমাত্রাটা থাকে, তাপমাত্রা গরমের প্রবণতা রয়েছে। তবে কলম্বোর থেকে একটু ভিন্ন এই কারণে যে পাহাড়ের পাদদেশে থাকলে এক সাইড থেকে বাতাস থাকবে, এক সাইডে থাকবে না, কিন্তু সবুজ রয়েছে চারিদিকে, এই সবুজের একটা হাওয়া থাকবে। সব মিলিয়ে একটা স্বাস্থ্যকর এবং সুস্থ পরিবেশের জন্য উপযুক্ত। এখানে বাংলাদেশ ম্যাচ খেলবে পরশুদিন, তৃতীয় ওয়ানডে, যে ওয়ানডে যেই জিতবে শ্রীলঙ্কা বা বাংলাদেশ সিরিজ তাদের হবে। বাংলাদেশের সম্ভাবনা এই কারণে বেশি বলা হচ্ছে, কারণ বাংলাদেশের বোলিং সাইড খুবই ভালো। ব্যাটিংয়ের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলি যদি তারা ওভারকাম করতে পারে, অর্থাৎ টপ অর্ডার ব্যাটিং যারা করেন, যে ওপেনিং জুটি রয়েছে সেই ওপেনিং জুটি যদি আপনার ক্লিক করে, তারা যদি একটা ভালো শুরু দেয়, তাহলে কিন্তু পরের যে ব্যাটাররা রয়েছে তারা কিন্তু একটা অবদান টুকটুক করে ছোট ছোট অবদান রাখলেও আপনার একটা বড় স্কোর হয়ে যায়। এখানে সাধারণত 300+ স্কোর হতে পারে। তো 300 স্কোর বা 280 স্কোর যদি করেন, এটা যেহেতু রানের উইকেট, এখানে ভালো রান হয়, স্কোর হয়, সেক্ষেত্রে আপনাকে ব্যাটিংটা খুব ভালো করতে হবে। ব্যাটারদের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যে ম্যাচে আপনার নাজমুল হোসেন শান্ত খেলবে কিনা, এরকম একটা প্রশ্ন উঠেছে, কারণ তিনি উরুর পেশিতে একটু টান পেয়েছিলেন। সেই টানটা হলো কোয়াড্রিসেপ বা সামনের উরুর পেশি সামনের যেটা রয়েছে সেখানে। তো সেই জায়গা থেকে আজ মেডিকেল বিভাগ থেকে জানা গেছে যে তার উরুর পেশিতে যে টান পড়েছিল সেটা আসলে গুরুতর কিছু নয়, মেডিকেলে যাওয়ার মতো নয়, এমআরআই করার মতো প্রয়োজন নেই। তারা বলছেন যে আপনার পরিপূর্ণ সুস্থ রয়েছেন এবং খেলার জন্য অ্যাভেলেবেল। যদি তাই হয় তাহলে বাংলাদেশের দুশ্চিন্তা করার কিছু নেই। বাংলাদেশের বরঞ্চ যে সেট আপ নিয়ে খেলেছে, যে 11 নিয়ে খেলেছে সেটাই থাকবে। সেক্ষেত্রে লিটন কুমার দাসকে আবার ফেরানোর কোনো সুযোগ নেই। কারণ কি, এখানে মিডল অর্ডার ব্যাটার হিসেবে লিটন কুমার দাস ভালো করছেন না, ওপেনার হিসেবেও অনেকদিন ভালো করছেন না। সেই কারণে আসলে লিটন কুমার দাসকে একটা ব্রেক দেওয়া হয়েছে। এই ব্রেকটা তিনি কিভাবে নিয়েছেন জানা নাই, তবে এই ব্রেক থেকে তাকে কিন্তু সে ওভারকাম করতে হবে। ওভারকাম অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেট কিন্তু এখন অনেক দেরি আছে। তিনি যখন T20 ক্রিকেটটা খেলবেন, এখানে ধারাবাহিক যদি রান না করেন, ভালো স্কোর না করেন, তাহলে কিন্তু তার জন্য টিকে থাকাই আসলে কঠিন হয়ে পড়বে। শুধু তাই নয়, T20 অধিনায়ক এবং ওয়ানডে অধিনায়ককে আমরা দেখছি তারা কিন্তু আসলে কোটায় খেলছেন। কোটায় কেন খেলছেন? লিটন কুমার দাস কিন্তু T20-তে খুব একটা ভালো করেননি গত 2 সিরিজে। একইভাবে যদি আমরা এখানে চিন্তা করি যে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু অ্যাওয়ে সিরিজগুলিতে ভালো করেন না, অথচ বাংলাদেশের দল নিয়ে তিনি যদি বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট খেলতে চান, এশিয়া কাপ খেলতে চান, তাহলে খেলতে হবে অ্যাওয়েতে। সেই অ্যাওয়েতে যদি তিনি ভালো না করেন, তাহলে তাকে ক্যাপ্টেন্সিতে রেখে বাংলাদেশ কতটা সফল হবে, এটা একটা বড় প্রশ্ন। আর একটা ব্যাপার হলো, তিনি অধিনায়ক হিসেবে এখনো আক্রমণাত্মক নন, একটু রক্ষণাত্মক। তবে তিনি ধীরে ধীরে হয়তো পরিণত হয়ে উঠবেন, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তার মতো একজন অলরাউন্ডারকে প্রকৃত অলরাউন্ডার হয়ে উঠতে হবে। সাকিব আল হাসান বা অন্য যারা অলরাউন্ডার রয়েছে বিশ্বে, তারা কিন্তু
অলরাউন্ডার মানে অলরাউন্ডার, সব কন্ডিশনেই তারা কোনো না কোনো অবদান রাখেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ হোমে যতটা অবদান রাখতে পারেন, অ্যাওয়েতে ততটা রাখতে পারেন না। এই শ্রীলঙ্কাতেই এখন পর্যন্ত 2 ম্যাচে তার অবদান কিন্তু খুব সামান্য। আপনি যদি দেখেন বোলিংয়ে, তিনি বোলিংয়ে কিন্তু একটা মাত্র উইকেট পেয়েছেন, তাও 5 ম্যাচ পরে। এটা কিন্তু খুবই অশনি সংকেত। আরেকটা বিষয় হচ্ছে তিনি রান করছেন না। এর অর্থ হলো অ্যাওয়েতে মেহেদী হাসান মিরাজ অতটা পারফেক্ট নন। তবে ভালো দিক শামীম হাসান পাটোয়ারি, তাকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি রানও করেছেন, বোলিংটাও পারেন এবং অপশনাল বোলার হিসেবে তাকে কাজে লাগানোর সুযোগ খুবই কার্যকর হবে। কারণ তিনি যেভাবে বোলিংটা করেছেন গত ম্যাচে, তার বোলিংটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল। বিশেষ করে শ্রীলঙ্কাকে আউট করা এটা গুরুত্বপূর্ণ উইকেট ছিলেন। লঙ্কান ব্যাটিং লাইন আপের কবর ভেঙে দেওয়ার জন্য ওটা ছিল যথেষ্ট। এছাড়া টপ অর্ডারে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচ পারেনি, কিন্তু সেকেন্ড ম্যাচে তিনি ভালো একটা ইনিংস খেলেছেন। এই ইনিংসের সুবাদই কিন্তু তিনি পরবর্তী ম্যাচ খেলবেন এবং ধারাবাহিকভাবে আত্মবিশ্বাস পেলে তিনি যেটা করতে পারেন, দলে তার উপর যদি আস্থা রাখা হয় তাহলে তিনি যেটা করবেন সেটা হলো যে তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন। দুজন ব্যাটার যদি আক্রমণাত্মক থাকে টপ অর্ডারে ওপেনিংয়ে, তাহলে দেখবেন যে কোনো দলের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, বিশেষ করে বোলারদের জন্য। তারা যদি একটা ভালো শুরু দেন, অর্থাৎ পাওয়ার প্লেটাকে প্রকৃত অর্থে কাজে লাগাতে পারেন, বড় স্কোর দিতে পারেন, 60, 65, 70 রান করতে পারেন 10 ওভার থেকে, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। এই জায়গা থেকে বাংলাদেশ হয়তো তখন একটা সেটেল দল পাবে। মূলত টপ অর্ডার ভালো করলে তার পরের ব্যাটাররা অটোমেটিক্যালি একটা উজ্জীবিত হয়, সেই প্রেরণা নিয়ে তারা হয়তো মিডল অর্ডারও একটা স্টেবল জায়গায় থাকার চেষ্টা করে, বড় ইনিংস খেলার চেষ্টা করে। আশা করা যায় বাংলাদেশ পরের ম্যাচ থেকে সেই নিজেদের যে ঘাটতিগুলি রয়েছে তা ওভারকাম করতে শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ এই জায়গায় একটু উদ্বিগ্ন ছিলেন, সেই উদ্বেগটা যেন দূর হয়ে যায়, তিনি যেন দেখতে পান তার দলের প্রত্যেকটা ব্যাটারি আসলে কমফোর্ট জোনে থেকে এবং যে গেম প্ল্যান দেওয়া হয় সেই গেম প্ল্যানের কার্যকর করছেন, বাস্তবায়ন করছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ম্যাচ দিয়ে, গত ম্যাচ দিয়ে যেটা যেমন উজ্জীবিত হয়েছে বাংলাদেশ দল, তেমনি কোচ হিসেবে আপনার মোহাম্মদ সালাউদ্দিন, যিনি সিনিয়র সহকারী কোচ, তিনিও কিন্তু একটা লাইফ লাইন পেলেন। যে সমালোচনা হচ্ছিল ওনারা যোগ দেওয়ার পরে যেরকম একটা ভালো কিছু করতে পারছেন না, কিন্তু সেটা আসলে ভুল প্রমাণ হচ্ছে। তাদের মাধ্যমে এখন দল আবার গুছিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আমরা আশা করব পারলে খেলতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। আগামীকাল প্র্যাকটিস রিভিউ ডে, এই প্র্যাকটিস এবং রিভিউতে তারা ভালো কিছু নিজেদেরকে ঝালাই করে নেবে এবং আত্মবিশ্বাস ধরে রেখে পরের ম্যাচ তারা খেলবে এবং সেই জিতে টি-20 খেলার জন্য প্রস্তুত হবে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।